সুপ্রিয় দর্শক, আমি নওশিন নাবিল আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কর্তৃক প্রচারিত বৃক্ষ পরিচিতি এবং বৃক্ষ গুণ সম্পর্কিত নিয়মিত অনুষ্ঠান বৃক্ষ কথা দেখার জন্য। এই অনুষ্ঠানে আমরা নতুন কিছু বৃক্ষের পরিচিতি এবং এদের নানাবিধ গুণাগুণ নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল হোসাইন, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চলুন এবার ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এবং বিস্তারিত তথ্য জেনে নিই। বনজ উদ্ভিদ যা প্রাকৃতিক বন গঠন এবং জীববৈচিত্র্য রক্ষায় সহায়তা করে থাকে। মাটির ক্ষয়রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষায় যার রয়েছে বিশেষ অবদান। বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অতি পরিচিত বনজ উদ্ভিদ বট, যা প্রায় সব অঞ্চলেই দেখতে পাওয়া যায়। বটতলা বাংলার একটি অতি পরিচিত শব্দ। তাই বট এটি শুধু একটি গাছ নয়, এটি আমাদের পরিবেশ, সংস্কৃতি এবং গ্রামীণ জীবনের একটি অংশ। চলুন এবার এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। ফাইকাস বেঞ্জামিয়ানা বা পাকুর বা ঝিরি বট, এটা কিন্তু আমাদের দেশের বটের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃক্ষ। বাংলাদেশে কিন্তু 57 প্রজাতির কিন্তু ফাইকাস বা বট জাতীয় গাছ আছে। তার মধ্যে যে কয়টা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফাইকাস বেঙ্গালেন্সিস, ফাইকাস রিলিজিওসা এবং ফাইকাস বেঞ্জামিয়ানা। আজকে আমরা ফাইকাস বেঞ্জামিয়ানা নিয়ে কিছু কথা বলবো। ফাইকাস বেঞ্জামিয়ানা কিন্তু এশিয়া, বিশেষ করে বাংলাদেশ, চায়না, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ অস্ট্রেলিয়ার আদি উদ্ভিদ। তবে এখন এটা অনেক দেশে কিন্তু আবার আর্টিফিশিয়ালি অথবা সৌন্দর্যবর্ধক গাছ হিসেবে ব্যবহার করা হয় অথবা রোপণ করা হয়। এই গাছটা আমাদের দেশের বনাঞ্চল এবং গ্রামীণ অঞ্চলে কিন্তু মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়। এমন এই গাছের পাতা, এমন এই গাছের শিকড়, এই গাছের মেইন স্ট্যামটা কিন্তু যদিও কাঠ হিসেবে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সৌন্দর্যবর্ধক গাছ হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ। একসময় বাংলাদেশের গ্রামগঞ্জ এবং বনাঞ্চলে এই গাছের অনেক আধিক্য ছিল, তবে কালের পরিক্রমায় আমরা এই গাছের সংখ্যা অনেক কমিয়ে নিয়ে আসছি। ফাইকাস বেঞ্জামিয়ানা কিন্তু গাছটা কাঠ হিসেবে ব্যবহার বেশি না হলেও তার কিন্তু ফলটা কিন্তু পাখি পশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা এখন আবার এই ফাইকাস বা বট বা ডুমুর জাতীয় গাছগুলোকে আমাদের বনাঞ্চলে কীভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি, আমাদের গ্রামাঞ্চলে বিভিন্ন রাস্তায় কীভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি, সেভাবে কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে। ফাইকাস বেঞ্জামিয়ানা কিন্তু বনে খুব বেশি ব্যবহৃত না হলেও কিন্তু অনেকেই এটাকে শোভাবর্ধনকারী এবং অর্নামেন্টাল ট্রি হিসেবে লাগাই থাকে। অনেক সময় তার নতুন নতুন বেশ কিছু ভ্যারাইটি, যেমন ডেনিয়েল, এই ধরনের কিছু ভ্যারাইটি পাওয়া যায়, যেগুলা টবে করে গৃহস্থালিতে অথবা অফিস কক্ষে অথবা সৌন্দর্যবর্ধনের জন্য বিভিন্ন জায়গায় কিন্তু লাগানো হয়ে থাকতে পারে। এছাড়াও লিটল স্টার নামে একটা বেঞ্জামিনের ভ্যারাইটি আছে, যেটা ইউকেতে খুবই বহুল প্রচলিত। বিশেষ করে ঘরের মধ্যে এই প্রজাতিটা কিন্তু টবের মধ্যে লাগানো হয়। এটা ঘরের মধ্যে থাকলে ঘরের বাতাস এবং ঘরের পরিবেশটা কিন্তু নির্মল এবং আনন্দদায়ক থাকে। এবং এই বেঞ্জামিনা গাছটা হচ্ছে আমাদের পরিষেবা, অর্থাৎ আমাদের প্রতিবেশ এবং পরিষেবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাখির আশ্রয়স্থল, খাদ্য এবং বনের সৌন্দর্য বৃদ্ধির জন্য, রাস্তাঘাট অথবা রোড সাইড অথবা ল্যান্ডস্কেপ ডিজাইনের জন্য এই বেঞ্জামিনা খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্ভিদ। আমাদের দেশে এই উদ্ভিদ সাধারণত খুব কম চাষ করা হয়। তারপরেও পশু পাখি যখন এর ফল খায় এবং ফলটা বায়োলজিক্যাল প্রসেসে গিয়ে যখন ওই পশু পাখির এক্সক্রিটের সাথে কোনো জায়গায় পড়ে, সেখানে দেখা যায় যে ফাইকাস বেঞ্জামিনা কিন্তু চারা উৎপন্ন হয়। ওখান থেকে প্রাকৃতিকভাবে এই চারাটা উঠে পরে গাছ হয়ে যায়। এখন অনেকে এটাকে কিন্তু চাষাবাদ করে আবার বনের মধ্যে ফিরিয়ে নিয়ে আসা, বন বিভাগ তাদের যে বনায়ন প্রোগ্রাম করে থাকে, সেখানে মাঝে মধ্যে এই গাছটা কিন্তু প্লান্টেশন এখন নিয়ে আসতেছে। আমরা মনে করি আমাদের এই প্রজাতিগুলো আমরা হারিয়ে দিতে পারি না, কারণ আমাদের যে উদ্ভিদ প্রজাতির সংখ্যা বাংলাদেশে প্রচুর, তবে বিভিন্ন কারণে বন জঙ্গল উজাট হওয়ার কারণে, মানুষের ল্যান্ড ইউজ চেঞ্জের কারণে এই প্রজাতিগুলো কিন্তু আমাদের প্রাকৃতিক পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে। এখন এগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে গেলে আমাদের যেখানে যেখানে ল্যান্ডস্কেপিং, সৌন্দর্য বর্ধন, পার্কগুলা, বোটানিক্যাল গার্ডেন এবং অন্যান্য দর্শনীয় স্থানে এই গাছগুলোর সংখ্যা বাড়ানো দরকার। এর জন্য এর বংশবিস্তার, সাধারণত এর বংশবিস্তার হয় বীজের মাধ্যমে এবং খুবই ছোটো ছোটো বীজ। এখন অনেক প্রতিষ্ঠান, আমি যতটুকু জানি, তারা কিন্তু এখন এর চারা তৈরি করে আমাদের যে 57 প্রজাতির বটের কথা বা ফাইকাসের স্পিসের কথা বলা হচ্ছে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে। এবং এই স্পিসগুলো যদি ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমরা আমাদের যে ফ্লোরা বাংলাদেশ, এটা আমরা দেশটা ছোটো হলেও কিন্তু আমাদের উদ্ভিদ বৈচিত্র্য অনেক বেশি, এবং এই বৈচিত্র্যটা আমরা ধরে রাখার জন্য ফাইকাস বেঞ্জামিনাকে আমাদের বিভিন্ন জায়গায় যেখানে সম্ভব এটা রোপণ করা যায়, সেখানে আমরা ফিরিয়ে নিয়ে আসবো।
ফলজ উদ্ভিদ যা শুধু ফলই দেয় না, অবদান রাখে আমাদের পুষ্টি, পরিবেশ এবং অর্থনীতিতে। আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে বাংলার অতি পরিচিত ফলজ উদ্ভিদ। দর্শক, দাঁড়িয়ে আছি তেমন একটি ফলজ উদ্ভিদ লটকন গাছের নিচে, যা গ্রীষ্ম এবং বর্ষার একটি অতি জনপ্রিয় ফল। চলুন এবার এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিই। লটকন, লটখাও, বুবি প্রভৃতি নামে পরিচিত। এটা হচ্ছে সায়েন্টিফিক নেম হচ্ছে বেকুরা রেমিফ্লোরা এবং ইউফোরবিসি ফ্যামিলির একটি অত্যন্ত সুপরিচিত গাছ। একসময় আমাদের দেশে এই গাছটা কিন্তু প্রাকৃতিক বনে পাওয়া যেত। পরবর্তী পর্যায়ে বাংলাদেশে এই গাছটা কিন্তু এখন অনেকেই কমার্শিয়ালি বা বাণিজ্যিকভাবে চাষ করতেছে। বিশেষ করে বাংলাদেশের নরসিংদী এবং তার আশেপাশে কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং সিলেটের বেশ কিছু অঞ্চলে এটা কিন্তু এখন বাণিজ্যিকভাবে চাষ করা হয়। 2025 সালের হিসেবে নরসিংদীর 3টা উপজেলাতেই কিন্তু প্রায় 1800 হেক্টর জমিতে এই লটকাওয়ের চাষ বা লটকনের চাষ হয় এবং 4200 মেট্রিক টন লটকন উৎপাদন হয় বলে আমার পত্রিকান্তরে এটার খবর বের হয়। এটা সাধারণত এই সময় বর্ষাকালের সময়, বিশেষ করে আমরা বলি মার্চে এপ্রিলে ফুল আসে, এরপরে জুলাই আগস্ট পর্যন্ত ফলটা থাকে এবং এটা বাজারে সাধারণত এই সময় 80 থেকে 120, 150 তার সাইজের উপর এবং তার রঙের উপর ভিত্তি করেই বেচা কেনা হয়। এই ফলটা একসময় কিন্তু আমরা লেসার নুন অথবা আন্ডার ইউটিলাইজ ফ্রুট হিসেবে ব্যবহার করতাম বা কমন ছিল, কিন্তু ইদানিং এটা কিন্তু মানুষের কাছে বহুল পরিচিত হয়ে গেছে। 2024 সালে এই লটকন কিন্তু আন্তর্জাতিকভাবে জিআইএস পণ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করছে। এই ফলটা এখন আমরা বলি যে এটা আমাদের একটা অত্যন্ত গুণগত পুষ্টিগুণে একটা উন্নত মানের একটা ফল। এবং এই ফল চাষের সাথে যারা জড়িত তাদের কিন্তু অর্থনৈতিক অনেক ধরনের বেনিফিট পাচ্ছে। সেই সাথে আমাদের দেশের ফলের যে অভাবে মানুষের যে পুষ্টির অভাব হয় সেটাও কিন্তু এখান থেকে একটা দূর করা যাচ্ছে। আমাদের দেশে লটকনের এখন 2টা ভ্যারাইটি খুবই পরিচিত। একটা হচ্ছে বাড়ি লটকন 1, আর একটা হচ্ছে বিএইউ বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি লটকন ভ্যারাইটি 1। এই 2টা চাষ হচ্ছে। লটকন গাছ সাধারণত খুব বেশি উঁচু হয় না, এটা 10 থেকে 12 মিটার পর্যন্ত উঁচু হয় এবং তার ডালপালা চারিদিকে ঝোপঝাড় বিস্তৃত থাকে। এবং লটকন ফলটা কিন্তু একদম গাছের গোড়া থেকে শুরু করে তার ডালের মধ্যে দিয়ে একদম উপর পর্যন্ত চলে যেতে পারে। এবং যখন ফলটা ধরে এবং ফলটা পরিপক্ক হয় তখন পুরো গাছটা হলুদ হয়ে যায়। কাঁচা অবস্থায় সবুজ থাকে এবং পরিপক্ক অবস্থায় এটা কিন্তু একবারে হলুদ হয়ে যায় এবং লটকনটা পুরো গাছের কাণ্ডের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে। লটকন আগে বহুল প্রচলিত না হলেও ইদানিং কিন্তু নরসিংদী বা আশেপাশের যে অন্যান্য জেলা হতে বাংলাদেশের সমস্ত বড় বড় শহরগুলোতে এখন লটকন সিজনে পাওয়া যায়। স্যার, যদি এই গাছটির পুষ্টি গুণাগুণ এবং ঔষধি গুণাগুণ সম্পর্কে আমাদের কিছু তথ্য দিতেন। লটকনের পুষ্টিগুণ কিন্তু অনেক অনেক বেশি, যদিও একসময় এটা অপ্রচলিত ফল হিসেবে আমরা জানতাম। ইদানিং এর পুষ্টিগুণ এবং এর বাজার দর এবং বাণিজ্যিক চাষাবাদের কারণে আমাদের অনেকেই কিন্তু এখন লটকন সম্পর্কে জানতে পারতেছে। এবং লটকনের মধ্যে প্রচুর ভিটামিন সি, ভিটামিন বি2 সহ অন্যান্য পুষ্টিগুণটা ভরপুর। প্রতি 100 গ্রাম লটকনে 132 মিলিগ্রাম ভিটামিন বি2, প্রতি 137 মিলিগ্রাম ভিটামিন সি এবং প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে। এটা ছাড়াও লটকনের বীজ থেকে এক রকমের রং পাওয়া যায়, ডাই, যেটা আমাদের পশমী কাপড়ে রং করার কাজে ব্যবহার করা হয়। এটা ছাড়াও লটকন খেলে মানুষের বমি বমি ভাব থাকলে সেটা দূর হয়, ভিটামিন সির অভাব দূর হয় এবং এটা খেলে মানুষের যে ক্লান্তি সেটাও কিন্তু অনেকাংশে দূর হয়ে যায়। লটকনের অর্থনৈতিক গুরুত্ব এখন অনেক বেশি বেড়ে গেছে। যদিও আমাদের দেশে পিক সিজনে যখন লটকন আসে তখন এটা 80 টাকা থেকে 120-30 টাকা পর্যন্ত কেজি বিক্রি করা হয়। তবে অনেক সময় দেখা যাচ্ছে যে লটকন চাষ করে নরসিংদীর বিভিন্ন উপজেলায় কৃষকরা কিন্তু অন্যান্য ফসল চাষ করার চেয়ে অনেক বেশি লাভবান হচ্ছে এবং তারা চায় এই লটকনের বাজারটা ধরে রাখার জন্য এবং এটার বহুল প্রসার যেন বিভিন্নভাবে বিভিন্ন দেশে যায়। আমাদের দেশ থেকে কিছু লটকন কিন্তু বাইরেও কিন্তু এখন রপ্তানি করা হচ্ছে। আমরা চাই লটকন চাষের সাথে যারা জড়িত তারা যেন প্রকৃত মূল্যটা পায়। এটা ছাড়াও আমাদের বন জঙ্গলে এখনও যে বিকৃতভাবে কিছু লটকন গাছ দেখতে পাওয়া যায়, সেই লটকনের ফলটা কিন্তু আমাদের বন্য জীবজন্তুর জন্য খুবই উপাদেয়। বিশেষ করে আমরা যদি বানর, হনুমান বা অন্যান্য বন্যপ্রাণীর কথা বলে থাকি, তারা এই লটকন ফলকে খুব পছন্দ করে এবং তারা এখান থেকে উপকৃত হচ্ছে। এবং এটা কিন্তু আমাদের সাধারণত ইউফোরবিসি ফ্যামিলির একটা গাছ এবং লটকনটা হচ্ছে দ্বিবীজপত্রীর একটা গাছ এবং এটা আমাদের প্রাকৃতিক বন। এখন এটা আমাদের দেশে এখন বাণিজ্যিকভাবে বিভিন্ন জায়গায় কিন্তু চাষ করা হচ্ছে, বিভিন্ন উদ্যানে এবং বিভিন্ন ব্যক্তি তারা আর্টিফিশিয়ালি
এই বনজ গাছটাকে এখন ডোমেস্টিকেশন করতেছে এবং গাছ লাগাচ্ছে, ফল বিক্রি করতেছে, আমাদের অর্থনীতিতে অনেকটা অবদান রাখতেছে। প্রাচীনকাল থেকে চিকিৎসার ক্ষেত্রে ভেষজ উদ্ভিদের ব্যবহার এক অবিচ্ছেদ্য অংশ, যা ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসায় বহু কাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। দর্শক, দেখতে পাচ্ছি তেমন একটি ভেষজ উদ্ভিদ শ্বেতচন্দন, চিকিৎসায় যার ব্যবহার শতাব্দীর পুরনো। চলুন এবার এ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। শ্বেতচন্দন, যার বৈজ্ঞানিক নাম স্যান্ডাল অ্যালবাম, এবং এটা স্যান্ডালেসি পরিবারের অন্তর্গত একটি উদ্ভিদ। মূলত এই উদ্ভিদটা এশিয়া মহাদেশের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত এবং অস্ট্রেলিয়ার আদি উদ্ভিদ। শ্বেতচন্দন আমাদের দেশে হবিগঞ্জ জেলায় কিছু কিছু পাওয়া যায় এবং বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় কিছু আবাদি শ্বেতচন্দন গাছের চারা পাওয়া যায় বা গাছ পাওয়া যায়। এই গাছটা আসলে খুব বেশি বড় গাছ হয় না, সর্বোচ্চ এটা 7-8 মিটার পর্যন্ত উচ্চতা হতে পারে এবং তার ডালপালাগুলো 3 থেকে 4 মিটার পর্যন্ত ব্যাপ্তি হতে পারে। এবং শ্বেতচন্দন অনেকটা এটা একটা সহযোগী প্যারাসাইটিক প্লান্ট, অর্থাৎ এই চারার বীজ থেকে চারা, বীজ অঙ্কুরোদ্গম, চারা উৎপাদন থেকে গাছ হওয়া পর্যন্ত তার সাথে সাথে কিন্তু হোস্ট প্যারাসাইটিক প্লান্ট লাগে। আমাদের দেশে সাধারণত প্যারাসাইটিক প্লান্ট হিসেবে আমরা অরহর, কেশিয়া অথবা পঙ্গামিয়া এ ধরনের উদ্ভিদগুলো তার সাথে লাগাই দিয়ে থাকি। যখন শ্বেতচন্দন এস্টাবলিশ হয়ে যায় তখন আর প্যারাসাইটিক প্লান্টগুলো আর দরকার হয় না, এবং এই প্যারাসাইটিক প্লান্টগুলো তার সহযোগী উদ্ভিদ হিসেবে দিলে সেটা টিকে থাকে এবং ভালো গ্রোথ হয়। শ্বেতচন্দন কিন্তু অনেক মূল্যবান একটি বৃক্ষ। এটা আমাদের দেশে যদিও বহুল প্রচলিত না, তারপরেও এটার বিভিন্ন প্রতিষ্ঠান, বোটানিক্যাল গার্ডেন, বিশেষ করে BCSI এর মতো প্রতিষ্ঠানগুলো এই শ্বেতচন্দন গাছের চারা লাগানো, বাগান এস্টাবলিশ করা এবং তার ব্যবহারের জন্য এটা তারা চেষ্টা করে যাচ্ছে। শ্বেতচন্দন কিন্তু বাণিজ্যিকভাবে খুবই একটা মূল্যবান গাছ। আমরা জানি শ্বেতচন্দন স্যান্ডালাম অ্যালবাম, এবং আমাদের দেশে মাঝে মধ্যে আরেকটা রক্তচন্দন বলি টেরোকার্পাস সেন্টিলিনাম, সেটাও কিন্তু বাইরে থেকে আসা। তার মধ্যে শ্বেতচন্দন বা আমাদের এই প্রজাতিটা কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায় এবং এটা চাষ করা হয়। এটার দুটো দিকে যদি আমরা উপকারিতা দেখি, এটা অত্যন্ত মূল্যবান একটা গাছ। অনেক সময় এটাকে বলা হয়, তার কাঠ যখন বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তখন এটাকে সবুজ সোনা বা গ্রিন অর্নামেন্ট বা গ্রিন গোল্ড বলা হয়। এবং এটার বয়সকাল সাধারণত 15 থেকে 20 বছর বয়স হলেই সেটা কিন্তু ব্যবহার করা যায়, বা কেটে তার উড বা তার টিম্বারটাও, তার কাঠটা কিন্তু ব্যবহার করা যায়। শ্বেতচন্দনের পাউডারগুলো গুঁড়ো করে এটা পানির সাথে মিশিয়ে এটা মানুষের ত্বক বা মুখমণ্ডলে দিলে এখান থেকে চামড়ার একটা উজ্জ্বলতা বেড়ে যায়। ব্রণ বা অনেক সময় বিভিন্ন রাশের দাগগুলো থাকলে সেগুলো কমে যায়, এবং এটা কিন্তু মানুষকে প্রশান্তি এনে দিয়ে দেয়। এবং এই কাঠটা কিন্তু প্রত্যেকটা দেশেই যেখানে যেখানে ব্যবহার করা হয় খুবই মূল্যবান কাঠ হিসেবে ব্যবহার করা হয়। এটা ছাড়া তার আরও কিছু অর্থনৈতিক ব্যবহার আছে, সেটা হচ্ছে তার ঔষধি গুণাগুণ, যেটা মানুষ এর রস খেলে অথবা এর পাতা বা কাঠের এটা মানুষের বিভিন্ন রকমের শারীরিক, অনেক সময় মানুষের ইউরিনারি ইনফেকশান, ইউরিনারি প্রদাহ, এই সমস্ত রোগের জন্য ব্যবহার করা হয়। মানুষের যদি শারীরিক ক্লান্তি আসে, এটা শ্বেতচন্দন যদি সেটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু মানুষটা খুবই উজ্জীবিত হয় এবং সে কমফর্ট ফিল করে থাকে। এটা ছাড়াও শ্বেতচন্দনের কিন্তু ব্যবহার বিশেষ করে সৌন্দর্য বর্ধনের জন্য বেশি বহুল ব্যবহৃত হয়। এটা দিয়ে কয়েক ঘন্টা থাকলেই দেখা যাবে যে চামড়ার অতিরিক্ত তেলগুলো শুষে নিচ্ছে। সানবার্ন বা অতিরিক্ত গরমের জন্য চামড়ায় যদি কোনো ধরনের প্রদাহ হয় সেটা কিন্তু দূর হয়ে যায়। এবং এটা ছাড়াও অনেক সময় মানুষের জ্বর, সর্দি, কাশি এ ধরনের রোগের জন্যও তার স্বল্প পরিমাণ শ্বেতচন্দনের পাউডার এটা গরম পানির সাথে মিশিয়ে খেলে এই সমস্ত অসুখগুলা বা এই সমস্ত রোগগুলো দূর হয়ে যায়। শোভাবর্ধনকারী গাছ যা প্রকৃতিতে দেয় রূপ এবং জীবনে দেয় প্রশান্তি। দর্শক, দেখতে পাচ্ছি একটি লতানো গাছ যা অনন্তলতা। শোভাবর্ধনের পাশাপাশি এর রয়েছে নানাবিধ গুণাগুণ। চলুন এবার এ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। অনন্তলতা এন্টিপোকন্ড্রাইফিপ্রাস, এটা পলিগোরেসি পরিবারের একটি গাছ। মূলত এই গাছ আমেরিকার মেক্সিকো থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আমাদের দেশেও এখন এটা অনেকটাই আমরা দেখি পার্ক, বাগান বা সৌন্দর্যবর্ধন গাছ হিসেবে বিভিন্ন অফিসে এবং বিভিন্ন উদ্যানে দেখা যায়। আমরা যে অনন্তলতা দেখতেছি এটা সাধারণত তার
পূর্ণ বয়সে 20 থেকে 25 মিটার লম্বা হতে পারে এবং এটা কিন্তু কোনো একটা গাছের বা কোনো একটা মাছার অথবা কোনো একটা শিকড় দ্বারা কিন্তু সাপোর্ট নিয়ে নিয়ে উপর দিকে বেরিয়ে আসে। এবং তার সবচেয়ে সৌন্দর্য হচ্ছে যে তার পুষ্পমঞ্জুরি এবং তার ফুলগুলা, তার গাছের পাতাগুলো দেখতে আমাদের দেশে সাধারণত পান গাছের পাতার মতো, এবং তার কিন্তু ফুলগুলা ইনফ্লোরেসেন্সগুলো এমন সুন্দরভাবে থাকে যে কোনো কেউ দেখলে মন জুড়িয়ে যায়, মনে প্রশান্তি এনে দেয়। এখন এই অনন্তলতা আমাদের দেশের কিন্তু সৌন্দর্য বর্ধন ছাড়াও অন্যান্য আরও কিছু ভেষজ উদ্ভিদের ব্যবহার করা যায়। তারপরেও আমরা বলি যে এটা সবচেয়ে আমাদের সৌন্দর্য বর্ধনকারী গাছের লতার মধ্যে একটা উন্নত মানের লতা। অনন্তলতা আমাদের দেশে বহুল সমাদৃত হলেও কিন্তু তার আদি নিবাস বিশেষ করে আমেরিকার কয়েকটা স্টেটে এটাকে কিন্তু আগ্রাসী উদ্ভিদ, অর্থাৎ খুব বেশি বেড়ে যায় এবং তারা স্থানীয় উদ্ভিদকে এসে চাপা দিয়ে থাকে, এভাবে তারা আগ্রাসী উদ্ভিদ হিসেবে পরিচিত করে রাখে। এই গাছ খুবই কষ্ট সহিষ্ণু গাছ। অনেক সময় আগুনে গাছ পড়ে গেলেও তার শিকড় যেটা খন্দের মতো কাজ করে, সেখান থেকে আবার নতুনভাবে কিন্তু এই গাছ কিন্তু তার চারা গজাইতে পারে। এবং এই গাছের বীজগুলো কিন্তু অনেক দূর, বীজগুলো প্রায় 1 সেন্টিমিটার পর্যন্ত বড় হয় এবং এটা অনেক সময় খালের ধারে বিলের ধারে পড়লে পানিতে বেশি বেশি অনেক দূরে চলে যায় এবং অনেক সময় বিভিন্ন বন্য প্রাণী এই বীজগুলো খায়। এই বীজগুলো খাওয়ার পরে আবার ওই বন্য প্রাণীর পরিপাকনের মাধ্যমে এটা কিন্তু যেখানেই তাদের এক্সক্রিটা পড়ে যায় সেখানে কিন্তু চারা গজাতে থাকে। এটা ছাড়াও এটা গাছ মরে গেলেও অনেক সময় শিকড় থেকে আবার নতুনভাবে গাছ উৎপন্ন হতে পারে। আমাদের দেশে এখন বিভিন্ন প্রাইভেট নার্সারিতে অনন্যতার গাছ পাওয়া যায় টবে বা পলিব্যাগে, এবং অনেকেই বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য গেটের মধ্যে অথবা জাট হিসাবে এটা বিভিন্ন জায়গায় স্থাপন করার জন্য এই চারা কিনে নেওয়া যায় এবং এটা বিভিন্নভাবে বিস্তার লাভ করতেছে। এই গাছের ব্যবহার অনেকগুলো, এটা সৌন্দর্যবর্ধন হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হলেও এর ফলগুলো কিন্তু বন্য প্রাণীরা খায় এবং এর কিছু ঔষধি গুণাগুণ আছে। এর রস খেলে জ্বর কমে যায় এবং পাকস্থলীর বিভিন্ন রকমের পীড়া বা বিভিন্ন রকমের ডিস্টারবেন্সগুলো কিন্তু তার রস থেকে কিন্তু পরিত্রাণ পাওয়া যায়। এই গাছ মূলত সৌন্দর্যবর্ধন হিসেবে ব্যবহার হলেও তার কিন্তু অন্যান্য ব্যবহারগুলো খুব উপকৃত হয় মানুষ, এবং আমরা এই গাছের যেন আরও পপুলারাইজ বিভিন্ন জায়গায় সৌন্দর্য বর্ধন, মানুষের প্রশান্তির জন্য, মানুষের অবসর সময় কাটানোর জন্য, অথবা অনেক সময় বাড়ি ঘরের একটা পরিস্থিতি লাভের জন্য এই গাছের কিন্তু একটা বাগান সৃষ্টি করা যায় অথবা এই গাছের বহুল প্রচলন করা যায়। দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা লটকন, বট, শ্বেতচন্দন, অনন্তলতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম এবং ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। মানুষের অস্তিত্ব রক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অপরিসীম। গাছপালা না থাকলে পরিবেশ হয়ে উঠত উষ্ণ মরুভূমি। তাই নির্বিচারে গাছ কাটা এবং বনচার করা অনুচিত। তাই আমরা সর্বত্র পরিবেশ সংরক্ষণে সচেতন হয়ে উঠব। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। আগামীতে নতুন কিছু বৃক্ষের পরিচিতি নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।